তোমাদের জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি পরীক্ষা হলো। তো কার বায়োলজি পোর্শন কেমন হয়েছে একটু সবাই আগে লাইভে কমেন্ট করো, তোমাদের সবার অনুভূতি জানি, তারপর আমরা ইনশাল্লাহ আল্লাহর নামে সলভ করা শুরু করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কার এক্সাম কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, আমার কাছে তোমাদের প্রশ্ন দেখে যেটা মনে হয়েছে যে তোমাদের কিছু কিছু প্রশ্ন একটু কঠিন করেছে, মানে আমরা যেরকম তথাকথিত তোমার হচ্ছে গিয়ে বায়োলজি চ্যাপ্টার গুলো থেকে যে টাইপের প্রশ্ন দেখি ওরকম ট্রেডিশনাল ওয়ে থেকে একটু ভিন্ন ধারার কিছু কিছু প্রশ্ন এসেছে। তবে তোমাদের 25টা যে টোটাল প্রশ্ন আছে তার মধ্যে তোমাদের হচ্ছে গিয়ে মানে ইজিলি তোমরা যদি ভালো করে পড়ে যাও তোমাদের কিন্তু 18 থেকে 19টা তোমরা ইজিলি অ্যান্সার করতে পারো বা পারার কথা। 5-6টা প্রশ্ন কঠিন এসেছে, ওটা হচ্ছে গিয়ে একদম যারা কোরলি হয়তো মেডিকেল প্রিপারেশন নিয়েছিল বা এইচএসসি টাইমে বইটা অনেক ভালো করে পড়া ছিল তারা হচ্ছে ভালো করে অ্যান্সার দিতে পারবে। আর তোমার কাছে যদি মনে হয় তোমার 18 থেকে 19টা তুমি হচ্ছে গিয়ে মোটামুটি অ্যান্সার করতে পেরেছো এবং কারেক্ট হয়েছে, তাহলে ধরে রাখা যায় যে না তোমার পরীক্ষা ভালো হয়েছে। বুঝা গেছে? তাহলে চলো আমরা হচ্ছে একটু শুরু করি। আমি তোমাদের সাথে আছি, তোমাদের সঞ্চারী আপু। তো প্রথম প্রশ্নতে দেওয়া ছিল যে পোয়েসিয়া গোত্রের উদ্ভিদ কোনটি। তো আমরা হচ্ছে বায়োলজির ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 দ্যাট মিন্স নগ্নবীজী আবৃতবীজী উদ্ভিদ, এই চ্যাপ্টারে আমরা আবৃতবীজী উদ্ভিদের মধ্যে গাছের দুইটা ফ্যামিলি নিয়ে পড়াশোনা করেছিলাম। একটা ছিল পোয়েসিয়া, অর্থাৎ এটা ছিল একবীজপত্রী উদ্ভিদ যে আছে সেগুলোর একটা ফ্যামিলি, এবং আরেকটা ছিল তোমার হচ্ছে ম্যালভেসিয়া, যেটা ছিল তোমার হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্যামিলি। তো এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের জন্য ইজি ছিল। যদি এখানে বলা হয় যে পোয়েসিয়া গোত্রের উদ্ভিদ কোনটি, আমরা কিন্তু যদি পোয়েসিয়া বা ম্যালভেসিয়ার যে কোনো একটা এক্সাম্পল গুলো মুখস্থ করতাম আমরা কিন্তু এটা পেরে যাইতাম। কারণ আমাদের নর্মাল টিপিক্যাল যে হচ্ছে একবীজপত্রী গাছ কোনগুলো, ধান, গম, ভুট্টা, আর জীবনে আমরা যেটা সবচেয়ে বেশি খাই বা এখনো খাচ্ছি বাঁশ, এই সবগুলো কি একবীজপত্রী উদ্ভিদ। তো প্রথম অপশনে দেখো আমাদেরকে বাঁশ দেওয়ার জন্য রেডি করে রেখেছে বাঁশ, তাহলে এখানে অ্যান্সার বাঁশ হবে। যেমন জবা, হিবিস্কাস রোজা সাইনাসিস, হিবিস্কাস মুটাবিলিস, বন ওকরা, এই সবগুলোই কিন্তু আমরা কিসের মধ্যে পড়েছিলাম, ম্যালভেসিয়া গোত্রের মধ্যে পড়েছিলাম, তার মানে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পড়েছিলাম। তাহলে এই প্রশ্নটা ইজি ছিল। হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার সাহায্যে। তাহলে আমরা রক্ত চ্যাপ্টারে সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ আমাদের হৃৎপিণ্ডের রোগ নির্ণয় করার জন্য অনেকগুলো টেস্টের নাম পড়েছিলাম। যেমন প্রথমেই ছিল এক্স রে আর ইটিটি, এটা কিন্তু তোমাদের বাস্তব জীবনেও কিন্তু কাজে লাগবে। এই দুইটা দিয়েই কিন্তু আমরা হৃৎপিণ্ডের অবস্থা জানতে পারি। কি জানতে পারি? হৃৎপিণ্ডের অবস্থা। সাপোজ তোমার কোনো কারণে বুকে ব্যথা করতেছে, বুকের মাঝখানে তোমার পেইন হচ্ছে, সেই ব্যথাটা আস্তে আস্তে তোমার হচ্ছে বাম দিকে ছড়াচ্ছে, তার মানে এরকম হলে তখন আমরা বুঝতে পারি যে আমাদের হয়তো কার্ডিয়াক রিলেটেড কোনো পেইন। তখন আমরা ইনিশিয়ালি একটা ইসিজি করি এবং একটা এক্স রে করি। তবে ইসিজির পাশাপাশি ইটিটির যেটা হচ্ছে গিয়ে তোমার বেনিফিট, সেটা হলো ইটিটি করলে আমার হৃৎপিণ্ডের কর্মদক্ষতা বা কার্যক্ষমতা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। আর আমরা যদি রোগ নির্ণয় করতে চাই তখন আমরা করি হচ্ছে ইসিজি। এখন ধরো তুমি প্রচন্ড ঘামতেছো, তোমার বুকে ব্যথার পর প্রচন্ড বমি হচ্ছে, তুমি ধারণা করতেছো যে তোমার হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা রোগ নির্ণয়ের জন্য কি টেস্ট করি বলতো? ব্লাডের একটা ট্রপোনিন আই টেস্ট করি। কি করি বলতো? ট্রপোনিন আই। এটা দেখলেই আমরা বুঝে যাই যে না আমার হয়েছে হার্ট অ্যাটাক। কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু কোনোটাই জানতে চায়নি, প্রশ্ন জানতে চেয়েছি হৃৎপিণ্ডের পেশির অবস্থা। তাহলে আমরা সবাই জানি যে যদি কোনো আমাদের একটা নরম স্ট্রাকচার ভেদ করতে হয়, সাপোজ মাসেল, টেন্ডন বা লিগামেন্ট, তো সেই নরম স্ট্রাকচার গুলোকে তোমার ভেদ করে যাওয়ার জন্য আমরা যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে এমআরআই বা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। তার মানে ইসিজির মাধ্যমে আমরা শুধুমাত্র জাস্ট একটা হৃৎপিণ্ডের প্রাথমিকভাবে আমরা একটা আইডিয়া করতে পারি যে কি হয়েছিল। ইটিটিতে কি করে? আমরা যেরকম ট্রেডমিলে দৌড়াই এক্সারসাইজ করার সময়, সেরকম ট্রেডমিলে তোমাকে দৌড়াতে বলবে এবং সেই সময় তোমার হার্টবিটটা কাউন্ট করবে। তার মানে তোমার হৃৎপিণ্ড কি ঠিকমতো পালসেশন দিতে পারছে কিনা, লাপটাপ করতে পারছে কিনা, সেই সম্পর্কে আমরা কিন্তু আইডিয়া পাই ইটিটি থেকে। আর ট্রপোনিন টি, এখানে ট্রপোটিন লিখছে, ট্রপোটিন না এটা ট্রপোনিন হবে, এটার মাধ্যমে আমরা হার্ট অ্যাটাক সম্পর্কে আইডিয়া পাই। কিন্তু এটা কোনোটাই কিন্তু আমার কার্ডিয়াক মাসেল সম্পর্কে কোনো ধারণা দিতে পারবে না। তাহলে যখনই আমরা পেশি বা মাসেল সম্পর্কে জানতে চাই আমাকে অবশ্যই কি করতে হবে? এমআরআই করতে হবে। এরপরের প্রশ্নটা দেখো, কোন কোষ হতে হিস্টামিন খরিত হয়? হিস্টামিন জিনিসটা কি? হিস্টামিন হচ্ছে যে আমাদের জীবাণু ধ্বংস করে। সাপোজ তোমার শরীরে কোনো একটা বহিরাগত অ্যান্টিজেন বা অ্যালার্জি প্রবেশ করলো, তখন সেগুলাকে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য আমাদের হিস্টামিন রক্তে খরিত হয়। তবে দেখা যায় যে কখনো কখনো হিস্টামিনের পরিমাণ যখন অতিরিক্ত বেড়ে যায় তখন সেই হিস্টামিনকে দমিয়ে রাখার জন্য আমরা অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ খাই। তোমরা তোমাদের জীবনে বহুত খাইছো, হিস্টাসিন, অ্যালাট্রল, ফেক্সোফেনাডিন, রুপাটাডিন, ডেসলোরাটাডিন, এইসব ওষুধগুলো কিন্তু তোমার হচ্ছে যে অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ। তাহলে এই যে হিস্টামিন, এই হিস্টামিনটা কে তৈরি করে? ফার্স্ট অফ অল তোমরা কিন্তু জানো যে রোগ প্রতিরোধের জন্য যত রকম রাসায়নিক পদার্থ আছে বেশিরভাগ জিনিসে কিন্তু তৈরি করে কি আমাদের ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা। তাহলে হিস্টামিন তৈরি করবে এমন একটা শ্বেত রক্তকণিকা যার সাইটোপ্লাজমে কিছু দানা পাওয়া যায়। তাহলে আমরা ধরেই নিব যে যাদের নামের সাথে ফিল আছে তারাই দানাদার শ্বেত রক্তকণিকা এবং তারাই জীবাণু ধ্বংস করার জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। তাহলে দেখো এখানে লিম্ফোসাইট আর মনোসাইট বাদে আমরা নিউট্রোফিল আর বেজোফিল এই দুইটার নামের সাথে ফিল পাচ্ছি। তার মানে দানা থাকলে বা গ্র্যানিউল থাকলে আমরা সাইটোপ্লাজমে সেই গ্র্যানিউল গুলা ফিল করতে পারবো। এবার নিউট্রোফিল আর বেজোফিলের মধ্যে আমরা মনে রেখেছিলাম যে মন, তার মানে মনের মধ্যে আমরা বলি যুদ্ধ চলে, যুদ্ধ হলো ফ্যাগোসাইটোসিস। তাহলে মনোসাইট, নিউট্রোফিল এই দুইটাই কার সাথে রিলেটেড ছিল? ফ্যাগোসাইটোসিসের সাথে রিলেটেড ছিল। তাহলে বাকি থাকে লিম্ফোসাইট আর বেজোফিল। তাহলে ওই যে বললাম দানাদার শ্বেত রক্তকণিকা মানে কোনো না কোনো রাসায়নিক পদার্থ তৈরি করবে, তাহলে অ্যান্সার হবে বেসোফিল। তাহলে বেসোফিল আমাদের হিস্টামিন তৈরি করেছিল আর তৈরি করেছিল হেপারিন, যেটাকে আমরা বলে থাকি ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট।
তাহলে এখানে অ্যান্সার কি হবে বলতো, বেসোফিল হবে, যেটা একটা দানাদার শ্বেত রক্তকণিকা। আচ্ছা, এবারে খেয়াল করো, ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা ওসাইটকে মিওসিস বিভাজনে কয়টি ডিম্বাণু তৈরি করে? এই প্রশ্নটা কিন্তু একটু টেকনিক্যাল প্রশ্ন হয়েছে। আমরা কিন্তু মিওসিস শব্দটা দেখিয়ে কিন্তু ধাম করে লিখে দিব কয়টা, 4টা। বাট প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো। ওজেনেসিস, আমরা জানি যে জেনেসিস শব্দটার মানে হচ্ছে তৈরি করা বা সংশ্লেষণ। তাহলে ওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রার ক্ষেত্রে কি হয়, হাইড্রার দেহের মধ্যাংশ বা নিম্নাংশের যে কোনো একটা বা দুইটা ইন্টারস্টিশিয়াল কোষ, যার কিনা টটিপটেন্সি পাওয়ার আছে, চাইলে যে কোনো কোষে ওরা রূপান্তরিত হতে পারে। ওরা কি তৈরি করবে, একটা জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষটা কি করবে, বারবার বারবার বিভাজিত হয়ে তৈরি করবে ওগোনিয়া। ওগোনিয়া, এই ওগোনিটা এবার খাওয়া দাওয়া করে মোটুসোটু হয়ে তৈরি করবে প্রাইমারি ওসাইট। তার মানে যতক্ষণ না পর্যন্ত আমরা মিওসিস শব্দটা উচ্চারণ করব, ততক্ষণ পর্যন্ত এরা সবাই কিন্তু তোমার হচ্ছে ডিপ্লয়েড। ঠিক আছে, এই যে ওগোনিয়া, প্রাইমারি ওসাইট, এরা সবাই হচ্ছে ডিপ্লয়েড। তাহলে এদের উপরে সবার প্রথমে আমাদের হবে হচ্ছে মিওসিস ওয়ান। মিওসিস ওয়ান। তাহলে স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে যেটা হয়, আমরা হচ্ছে গিয়ে প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে কিন্তু দুইটাই সেকেন্ডারি স্পার্মাটোসাইট পাই, কিন্তু এখানে প্রাইমারি ওসাইটের ক্ষেত্রে আমরা একটা পাবো হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এবং আরেকটা পাবো হচ্ছে তোমার পোলার বডি। এই পোলার বডির কোনো কাজ নেই, ঠিক আছে, এটা হচ্ছে কি নিষ্ক্রিয় একটা কোষ, ছোট কোষ। এরা দুজনেই কিন্তু এবার কি হয়ে গিয়েছে, হ্যাপ্লয়েড হয়ে গিয়েছে। তার মানে আমরা জানি যে মিওসিস ওয়ানটা হচ্ছে হ্রাসমূলক বিভাজন, কিন্তু মিওসিস টুটা হচ্ছে গিয়ে কি, মিওসিস টুটা হচ্ছে গিয়ে তোমার জাস্ট লাইক মাইটোসিস। তাহলে এদের উপরে যখন আমার হচ্ছে মিওসিস টু হবে, মিওসিস টু হবে, এইবার হচ্ছে আমার এই সেকেন্ডারি ওসাইট থেকে আমরা পেয়ে যাব একটা হচ্ছে গিয়ে তোমার ওটিট আর একটা পোলার বডি। আর আগের যে পোলার বডিটা ছিল সেটা আবার নতুন করে আরো দুইটা কি তৈরি করবে বলতো, পোলার বডি তৈরি করবে। তাহলে এই যে পোলার বডি, অ্যাকচুয়ালি এই পোলার বডি গুলো কিন্তু নিষ্ক্রিয়, ওদের কিন্তু কোনো কাজ নাই। সো এই হ্যাপ্লয়েড পোলার বডি গুলো কিন্তু এখন ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এই যে তোমার যে ওয়াটিটা ছিল ম্যাচিউরড হয়েছে, এই ওয়াটিটাই আমার ফাইনাল আউটকাম, একটা ম্যাচিউরড ওভাম বা ডিম্বাণু ফর্মেশন করবে। তার মানে আমরা কি পেয়েছিলাম, স্পার্মাটোজেনেসিস প্রক্রিয়ায় আমরা একটা স্পার্মাটোগোনিয়া থেকে কিন্তু চারটা স্পার্মাটিড, যেখান থেকে স্পার্মিওজেনেসিস প্রক্রিয়া শুক্রাণু পেয়েছিলাম, কিন্তু ওজেনেসিস প্রক্রিয়াতে আমরা একটা ওগোনিয়া থেকে কেবলমাত্র একটা ডিম্বাণুই পেয়ে যাব। বুঝা গেছে? তার মানে তোমার হচ্ছে যে এখানে অ্যান্সার কি হবে, এখানে হবে তোমার অ্যান্সার একটি। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্নে চলে যাও, পত্ররন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে না কোনটি? আমরা জানি যে এই যে তোমার হচ্ছে পত্ররন্ধ্র, যেটা কিনা দুইটা রক্ষী কোষ দ্বারা বেষ্টিত থাকে, এই পত্ররন্ধ্র তোমার খোলা বা বন্ধ হওয়া, এই রন্ধ্রটা খোলা বা বন্ধ হওয়া, এই পুরাটাকেই কিন্তু বেসিক্যালি কন্ট্রোল করে আমার এই দুইটা রক্ষী কোষ বা গার্ড সেল। এখন খেয়াল করো, এই রক্ষী কোষ দুইটা যখন মোটুসুটু হয়ে যাবে, দ্যাট মিনস স্ফীত হয়ে যাবে, রক্ষী কোষ দুইটা যখন স্ফীত হয়ে যাবে, তখন কিন্তু ওরা এরকম বেঁকে তোমার হচ্ছে পত্ররন্ধ্রটাকে খুলে দিবে। কেন? আমরা দেখি না যে রাস্তায় কিছু বেলুনওয়ালা বেলুন বিক্রি করে, একদম চিকন চিকন লম্বা লম্বা, তো সেই বেলুন গুলো যখন ফুলানো হয় তখন দেখবা যে ওরা এরকম বাঁকা হয়ে যায়, আবার চুপসায় গেলে ওরা সোজা হয়ে যায়। তো যখন হচ্ছে এই রক্ষী কোষগুলাও তোমার স্ফীত হয়, ওদের রন্ধ্র সংলগ্ন এই প্রাচীরগুলো থাকে তোমার হচ্ছে যে পুরু, আর বাইরের দিকের প্রাচীরটা থাকে হচ্ছে পাতলা। তাহলে যখন ওরা স্ফীত হবে, ওদের এই বাইরের যে পাতলা লেয়ারটা আছে, এটা ওদেরকে বাইরের দিকে টান দিবে। এই যে আমরা যে বাইরের যে আবরণটা পাচ্ছি, এই আবরণটা পাতলা হওয়ার কারণে ওদের স্ফীত অবস্থা ওদেরকে বাইরের দিকে প্রসারিত করবে, কিন্তু ভিতরে কিন্তু ওদের ওয়ালটা মোটা হওয়ার কারণে ওরা ভিতর বরাবর কিন্তু অতটা প্রসারিত হতে পারছে না। তো বাইরের এই প্রসারণের কারণে এই যে তোমার রক্ষী কোষটা কি হয়ে যাবে, ফুলে যাবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের রক্ষী কোষের স্ফীতি আর শিথিল হওয়াটা পুরোপুরি ডিপেন্ড করে তোমার হচ্ছে গ্লুকোজ তৈরির উপরে। দিনের বেলায় যখন শালক সংশ্লেষণ হবে, খেয়াল করো, দিনের বেলায় যখন শালক সংশ্লেষণ হবে, আমাদের রক্ষী কোষগুলাতে ক্লোরোপ্লাস্টের পরিমাণ তখন সবচেয়ে বেশি থাকে। তার মানে গাছের পাতায় সবচেয়ে বেশি শালক সংশ্লেষণ তখন তোমার কোথায় হবে, রক্ষী কোষে হবে। তাহলে এবার যখন রক্ষী কোষ আমার গ্লুকোজ তৈরি করলো, এই গ্লুকোজটা কিন্তু পানিতে দ্রবণীয়। তাহলে ও সব পানিগুলো চারপাশের তোমার হচ্ছে সহকারী কোষ থেকে পানিগুলো টেনে নিজের কাছে নিয়ে আসবে। তার মানে এই চারপাশ থেকে পানি কি করবে, রক্ষী কোষের ভিতরে প্রবেশ করবে। তাহলে এই ভিতরে পানি প্রবেশ করাকে আমরা বলি অন্ত অভিস্রবণ। তখন কি হয়ে যাবে, রক্ষী কোষ স্ফীত হয়ে পত্ররন্ধ্র তোমার খুলে যাবে। কিন্তু রাতের বেলায় কি হয়, রাতের বেলায় হচ্ছে এই দ্রবণীয় যে গ্লুকোজটা আছে, সেই দ্রবণীয় গ্লুকোজটা হচ্ছে সঞ্চিত হওয়ার জন্য অদ্রবণীয় তোমার শ্বেতসার, যেটাকে আমরা ইংরেজিতে বলি স্টার্চে রূপান্তরিত হয়। তাহলে ও যদি পানিতে অদ্রবণীয় হয়, তাহলে কি ও হচ্ছে পানির ঘনত্ব বাড়াবে নাকি কমাবে, পানির ঘনত্ব কমিয়ে দিবে। তখন কি হবে, এই যে তোমার রক্ষী কোষের ভিতর থেকে সকল তোমার হচ্ছে তরল পদার্থগুলো চারপাশের সহকারী কোষে চলে যাবে। দ্যাট মিনস এটাকে আমরা বলবো বহি অভিস্রবণ। তখন আমাদের রক্ষী কোষগুলো শিথিল হয়ে পত্ররন্ধ্র কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো, এই যে আমাদের রক্ষী কোষ খুলে গেল এবং বন্ধ হলো, এখানে আমরা দুইটা কম্পোনেন্টের প্রভাব দেখলাম, একটা হলো গ্লুকোজ এবং আরেকটা হলো শ্বেতসার। তার মানে এখানে দেখো গ্লুকোজ আর হচ্ছে স্টার্চ, এই দুইটাই কিন্তু আমার পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়া কন্ট্রোল করছে। আধুনিক মতবাদ অনুযায়ী, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী ইমামুরা,
উনি বলেছিলেন যে সূর্যালোকের রশ্মিকে প্রভাবিত করে হচ্ছে পটাশিয়াম আয়ন, এবং পটাশিয়াম আয়ন সে তার নিজের সাথে পানিকে টেনে রক্ষী কোষের ভিতরে নিয়ে আসে। তাহলে পটাশিয়াম আয়নও কিন্তু ইনডিরেক্টলি আমাদের এই পত্ররন্ধ্রে খোলা এবং বন্ধ হওয়াটাকে কি করছে, কন্ট্রোল করছে। তার মানে এখানে অ্যান্সার কি হবে, ম্যাগনেসিয়াম। এই ম্যাগনেসিয়ামের পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার উপরে তেমন কোনো ভূমিকা নাই। রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয়? তাহলে আমরা জানি আমাদের কার্বন ডাই অক্সাইড রক্তে পরিবাহিত হয় তিনটা মাধ্যমে। নাম্বার 1, ভৌত দ্রবণ রূপে, যেটা কিনা হয় মাত্র 5%। কার্বন ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে তোমার হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা হচ্ছে ভৌত দ্রবণ, তার মানে ওর ফিজিক্যাল তেমন কোনো চেঞ্জ হচ্ছে না। নাম্বার 2 হচ্ছে কার্বামিনো যৌগ রূপে, তার মানে ও কি করবে, কার্বামিনো যৌগ মানে হচ্ছে ও হলো হিমোগ্লোবিনের যে তোমার গ্লোবিন আছে সেই গ্লোবিনের তোমার অ্যামাইনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে কার্বামিনো গ্লোবিন রূপে, তার মানে এটার মাধ্যমে পরিবাহিত হবে 27%। আরেকটা হচ্ছে বাইকার্বনেট রূপে, বাইকার্বনেট রূপে। এই বাইকার্বনেট রূপে হচ্ছে যে ওরা কিভাবে পরিবাহিত হবে, টোটাল তোমার হচ্ছে যে 65%। এই বাইকার্বনেটের মধ্যে একটা আছে সোডিয়াম বাইকার্বনেট, যেটা কার্বন ডাই অক্সাইডকে প্রবাহিত করে তোমার হচ্ছে প্লাজমার মধ্য দিয়ে, এবং আরেকটা আছে পটাশিয়াম বাইকার্বনেট, যেটা পরিবহন করে লোহিত রক্তকণিকার মাধ্যমে। তাহলে দেখো তো সবচেয়ে বেশি পরিবাহিত হয় কার মাধ্যমে, সবচেয়ে বেশি পরিবাহিত হয় তোমার 65%ই বাইকার্বনেটের মাধ্যমে। তাহলে হিমোগ্লোবিনের সাথে হচ্ছে মাত্র 27%, আর প্লাজমার সাথে হচ্ছে আমার টোটাল 5%। তার মানে আমরা বলতে পারি ভৌত দ্রবণ রূপে। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্নে দেখো, নিচের কোনটি রক্তনালিকার সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? আমার যখন ব্লিডিং হয় তখন আমি যদি ব্লাড ভেসেল মানে রক্তনালিকাগুলোকে কন্ট্রাক্টেড করে দিই, তখন কিন্তু রক্ত প্রবাহের পরিমাণটা কমে যায়। যত কম রক্ত প্রবাহ হবে আমার ব্লিডিং বা হেমোরেজ তত কম হবে। তাহলে এক্ষেত্রে দেখো, হেপারিন কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট, ও হচ্ছে উল্টা কাজ করবে। ও তো তোমার রক্তপাত কমাবেই না, বরঞ্চ আরো তোমার রক্তপাত বাড়ায় দিবে। এই জন্য দেখো না, আমাদের আব্বু আম্মু বা যারা তোমার হচ্ছে অ্যাসপিরিন জাতীয় ওষুধ খায়, ঠিক আছে, অ্যাসপিরিন জাতীয় ওষুধ খায়, যেমন ইকোস্প্রিন, ওয়ারফেরিন, তারপরে এই টাইপের ওষুধগুলো করে কি, এগুলো হচ্ছে আমাদের রক্তকে তরল রাখে। এই জন্য দেখো না, কোনো একটা সার্জারি করার 2-3 দিন আগে ডক্টর কি করে, অ্যাসপিরিন বা ইকোস্প্রিন যারা খায় ওদের ওষুধটা বন্ধ করে দেয়। তাহলে হেপারিন তো হওয়ার প্রশ্নই আর উঠে না। হিস্টামিন কি করবে, জীবাণু ধ্বংস করবে, তার মানে রক্তপাতের সাথে ওর কোনো সম্পর্ক নাই। থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে আমাদের রক্তকে তঞ্চন করবে, কিন্তু রক্তবাহিকার সংকোচন প্রসারণের সাথে ওর কোনো সম্পর্ক নেই। তাহলে অ্যান্সার কি হবে, সেরাটোনিন। অ্যান্সার হবে সেরাটোনিন। এই যে সেরাটোনিন, এটা তৈরি করবে আমাদের প্লেটলেট, যেটা কিনা আমাদের রক্তনালিকা সংকোচন করে রক্ত প্রবাহ হ্রাস করবে বা রক্তপাত হ্রাস করবে। ওকে, এরপরে চলে আসো ডিএনএ হেলিকেজ। নাম শুনে বুঝতে পারছি যে ও হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে ভূমিকা রাখে। তার মানে একটা ডিএনএ যখন ইন্টারফেস পর্যায়ে এস দশায় তোমার হচ্ছে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি করবে, সেই রেপ্লিকেশনে প্রথম ধাপে আমরা দেখেছিলাম ডিএনএ যেরকম ডাবল হেলিক্স করে প্যাঁচায় থাকে, সেই প্যাচটা সবার প্রথমে খোলা লাগে। তাহলে এই যে তোমার ডিএনএ যে তোমার দ্বিসূত্রক অবস্থায় ছিল, ওদের যে মধ্যকার হাইড্রোজেন বন্ড, সেই মধ্যকার হাইড্রোজেন বন্ডটাকে প্রথম কাঁচি দিয়ে কাটবে হলো ডিএনএ হেলিকেজ। তাহলে অ্যান্সার কি হবে, ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেয়। প্রুফ রিডিং করেছিল আমাদের ডিএনএ পলিমারেজ 1, যেটা একই সাথে কি করে, তোমার হচ্ছে নতুন সূত্রক তৈরি করে এবং ভুল নাইট্রোজেন বেস যাতে যুক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখে। প্রতিলিপিও সৃষ্টি করবে ঠিক সেম ডিএনএ পলিমারেজ, বেস পেয়ারিং ল অনুযায়ী এর সাথে টি, জি এর সাথে সি যুক্ত করবে, আর শিকল থেকে প্রাইমার অপসারণ করবে হচ্ছে এক্সোনিউক্লিয়াস। ঠিক আছে, আচ্ছা, এরপরের প্রশ্নে বলা হয়েছে হ্যামস্ট্রিং পেশি কোনটি? হ্যামস্ট্রিং, আচ্ছা, আমরা দেখেছিলাম যে আমাদের হাতের পেশি এবং পায়ের পেশি এই দুইটা পরস্পর বিপরীতভাবে অবস্থান করে। আমরা যখন হাতকে সংকুচিত করি বা তোমার ভাঁজ করি, আমাদের হাতের উপরের দিকে থাকে তোমার ফ্লেক্সর, নিচের দিকে থাকে এক্সটেনসর। অপোজিটলি আমরা যদি পা ভাঁজ করি, তাহলে পায়ের সামনের দিকে থাকে প্রসারণ পেশি, পিছনের দিকে থাকে সংকোচন বা ফ্লেক্সর মাসেল। তাহলে তুমি চিন্তা করো তো, আমি যদি পায়ের কথা বলি বা লেগ মাসেলের কথা বলি, সেক্ষেত্রে আমার ফ্লেক্সর মাসেল গুলা থাকবে ব্যাকে, আর এক্সটেন্সর মাসেল গুলা থাকবে তোমার হচ্ছে ফ্রন্টে মানে সামনের দিকে। তাহলে ফ্লেক্সর মাসেল আমাদের কি কি আছে খেয়াল করো, ফ্লেক্সর মাসেল আছে আমাদের হ্যামস্ট্রিং, আর হচ্ছে তোমার গ্যাস্ট্রোকনেমিয়াস। হ্যামস্ট্রিং হচ্ছে আমাদের থাইয়ের ঠিক পেছনে থাকে, আর গ্যাস্ট্রোকনেমিয়াস থাকে টিবিয়া ফিবুলার পেছনে। এই হ্যামস্ট্রিং আর গ্যাস্ট্রোকনেমিয়াস, হ্যামস্ট্রিং এর মধ্যে ছিল আমাদের টোটাল 3টা মাসেল। আমরা মনে রেখেছিলাম বাইসেপস ফিমোরিস দিয়ে, হাতে বাইসেপস আর পায়ে হচ্ছে তোমার বাইসেপস ফিমোরিস। তাহলে বাই হচ্ছে 2, 2 এর মধ্যে একটা চলে গেল এখানে, তাহলে বাকি একটাকে আমরা অর্ধেক অর্ধেক করি, তাহলে সেমি সেমি, তাহলে বাকি দুইটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস আর হলো সেমি টেন্ডিনোসাস। তাহলে তোমরা এভাবে মনে রাখা তোমাদের জন্য ইজি ছিল যে আমাদের হাতের ফ্লেক্সর হচ্ছে বাইসেপস, পায়েরও ফ্লেক্সর হচ্ছে বাইসেপস, কিন্তু পায়ের বাইসেপস যেহেতু ফিমারের সাথে যুক্ত থাকে, সো সেটাকে আমরা বলি বাইসেপস ফিমোরিস। তাহলে বাইসেপস ফিমোরিসের সাথে আরো দুটো থাকবে সেমি মেমব্রেনোসাস এবং সেমি টেন্ডিনোসাস। আর এক্সটেন্সর মাসেলের মধ্যে আমার কি কি থাকে, 4টা মাসেল একসাথে থাকে, যাদেরকে আমরা বলি কোয়াড্রিসেপস, ফিমারের সাথে যুক্ত দেখে ফিমোরিস। কোয়াড্রি মানে 4টা, এই 4টার মধ্যে একটা হচ্ছে রেকটাস ফিমোরিস, আর বাকি 3টা হচ্ছে ভ্যাস্টাস মাসেল। আমাদের একদম পায়ের মানে বাইরের দিকে ল্যাটেরালি থাকে হচ্ছে ভ্যাস্টাস ল্যাটেরালিস,
মাঝখানে থাকে তোমার মিডিয়ালিস, আর এই দুইটার মাঝখানে থাকে ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে আমার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে হ্যামস্ট্রিং পেশি কোনটা, তার মানে অ্যান্সার কি হবে? বাইসেপস ফিমোরিস। আচ্ছা, কোন বিজ্ঞানী সাইটোসোল শব্দটি প্রথম ব্যবহার করে? এটা আমাদের জন্য ইজি একটা প্রশ্ন ছিল, একদম এক্সাক্ট অ্যান্সার লার্ডি। কারণ তোমার হচ্ছে সোয়ানসন, আমরা এটা তোমার হচ্ছে কি সরি কোষ বা তোমার কোষ তত্ত্ব বা সেল থিওরিতে পেয়েছিলাম, সিঙ্গার নিকলসন পেয়েছিলাম ফ্লুইড মোজাইক মডেলে। সো লার্ডিটা ইজি কোশ্চেন ছিল। এরপরে কোশ্চেনে দেখো, কোন বিএমআই প্রথম শ্রেণীর স্থূলতা নির্দেশ করে? আমরা জানি যে 30 বা 30-এর উপরে উঠলেই তখন ওবেসিটি, আদারওয়াইজ 30-এর নিচে সবই ওভারওয়েট বা তোমার আন্ডারওয়েট। তার মানে যেহেতু স্থূলতার প্রথম শ্রেণী বলছে, প্রথম দুটো অপশন বাদ, কারণ 30-এর উপরে উঠতে হবে আমার ওবেস হতে হলে। তাহলে ফার্স্ট ক্লাস ওবেসিটি হলো 30 থেকে 34.9। এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে? মনে রাখবা, এপিনেফ্রিন হচ্ছে আমাদের বডিতে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। ঠিক আছে, তার মানে এখানে দেখো তো কোন কোন প্রক্রিয়ায় গ্লুকোজের পরিমাণটা বাড়তেছে। লাইপোজেনেসিসে কিন্তু আমার অতিরিক্ত গ্লুকোজটা লিপিডে কনভার্ট হয়, তাহলে এখানে কিন্তু তোমার গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে, বাড়তেছে না। গ্লাইকোজেনেসিস মানে অতিরিক্ত গ্লুকোজকে আমি গ্লাইকোজেনে রূপান্তর করছি, এখানেও কিন্তু গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে। গ্লুকোনিওজেনেসিস, এখানে আমরা আমাদের নন কার্বোহাইড্রেট যে সোর্স গুলো আছে, সাপোজ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, অ্যামাইনো অ্যাসিড, সেখান থেকে গ্লুকোজ তৈরি করছি, তাহলে এখানে গ্লুকোজ বাড়ছে। গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস মানে ভাঙন, এখানে আমরা গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ তৈরি করছি, তার মানে এখানেও গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে। তার মানে আইদার আমার অপশন বি অথবা ডি হবে। এখন তোমরা মনে রাখবা, গ্লুকোনিওজেনেসিসকে তোমার আর্নেস্টলি কন্ট্রোল করে গ্লুকাগন, তার মানে এখানে অ্যান্সার হবে গ্লাইকোজেনোলাইসিস। ঠিক আছে, তার মানে যেখানে গ্লুকোজ শরীরে বাড়ানোর দরকার বা গ্লুকোজের তোমার এক্সেস অ্যামাউন্ট দরকার, সেই বিক্রিয়াগুলোকে তোমার কন্ট্রোল করবে কে বলতো? সেই বিক্রিয়াগুলোকে হচ্ছে কি কন্ট্রোল করবে আমাদের গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ এপিনেফ্রিন কন্ট্রোল করবে। রুই মাছের কোথায় কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে? আমরা পড়েছিলাম যে রুই মাছের সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে তোমার হচ্ছে যে হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ড থেকে চলে যায় হচ্ছে ফুলকাতে। তার মানে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমরা হেপাটিক ধমনীতে পাবো না। ধমনী মানে অ্যাকচুয়ালি আমরা বুঝি কি? অক্সিজেন। কিন্তু রুই মাছের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, এক শ্রেণীর ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুলকায় রক্ত নিয়ে যায়, আরেক শ্রেণীর ধমনী হচ্ছে ফুলকা থেকে তোমার হচ্ছে সারা দেহে রক্ত নিয়ে যায়। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেখানেই থাকবে যে ধমনীগুলো হচ্ছে সারা দেহ থেকে রক্ত ফুলকায় নিয়ে যায়। তাহলে সারা দেহ থেকে রক্ত ফুলকায় এন্ট্রি নিবে, অন্তর মানে ভিতরে যাবে, তাহলে এটা কোনটা হবে? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। ডর্সাল আয়োটা তোমার হচ্ছে গিয়ে সারা দেহে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যায়, বহির্বাহী অক্সিজেন যুক্ত রক্ত ক্যারি করে। হলোথুরিয়া টিউবিউলোসা, এটা হচ্ছে সমুদ্র শসা। তাহলে সমুদ্র শসা এটা কিসের এক্সাম্পল ছিল? একাইনোডার্মাটা, তাই না? অ্যানিলিডার মধ্যে সব কেঁচো, জোক, এই টাইপের প্রাণীগুলো পড়ে। মলাস্কা হচ্ছে শামুক ঝিনুক, আর নেমাটোডা তো হচ্ছে গোলকৃমি। এই বৈজ্ঞানিক নামটা তোমাদের জন্য বোঝার একটু টাফ ছিল, বাট তোমরা যদি বুদ্ধি অ্যাপ্লাই করতে, যে কেঁচো জোকের বৈজ্ঞানিক নাম তো আমরা জানি, গোলকৃমি অলমোস্ট সব কমন গুলো আমরা পড়ছি, মলাস্কার মধ্যে শামুক ঝিনুকের বৈজ্ঞানিক নামও আমরা জানি, পিলা গ্লোবোসা, ল্যামিলিডেন্স মার্জিনালিস। বাট হলোথুরিয়া টিউবিউলোসা এর নামটা খুবই কিম্ভূত কিমাকার, এই টাইপের কমন নাম আমরা জীবনেও কোনোদিন পড়ি নাই, তার মানে এটা কিন্তু একাইনোডার্মাটা হওয়ারই কথা, তাই না? এরকম একটু বুদ্ধি অ্যাপ্লাই করলে এটা না জানলে তোমরা অ্যান্সার করতে পারার কথা। ব্যারো রিসেপ্টর কি? দেখো, ব্যারো শব্দটা এসেছে তোমার ব্লাড প্রেশার থেকে, মানে রক্তচাপ, আর রিসেপ্টর মানে হচ্ছে যে কিনা রিসিভ করবে। তাহলে ব্যারো রিসেপ্টর হচ্ছে আমাদের এমন একটা রিসেপ্টর যে কিনা আমাদের অতিরিক্ত রক্তচাপের উদ্দীপনাটা গ্রহণ করবে। এখন তুমি চিন্তা করো, যখন আমার রক্তবাহিকার প্রাচীরে বেশি বেশি করে চাপ দিবে, তখন রক্তবাহিকার প্রাচীরে এমন কিছু জিনিস থাকতে হবে যেগুলো কিনা এই অতিরিক্ত রক্তচাপের উদ্দীপনাটাকে রিসিভ করে মস্তিষ্কে নিয়ে যাবে। এখন স্বয়ংক্রিয় স্নায়ু প্রান্তগুলো কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ, সেখানে তোমার বেশি বেশি থাকে। তার মানে স্বয়ংক্রিয় স্নায়ু প্রান্তগুলো কিন্তু তোমার নর্মাল হচ্ছে গিয়ে হৃদস্পন্দন চাপ বা হৃদস্পন্দন, শ্বসন হার, এগুলোকে কন্ট্রোল করে। কিন্তু যখন অতিরিক্ত রক্তচাপ বা যখন রক্তচাপটা বেড়ে যাচ্ছে, মানে হঠাৎ হঠাৎ এই ইনসিডেন্ট গুলো হচ্ছে, তখন সেই উদ্দীপনাগুলোকে গ্রহণ করবে তোমার আমাদের সংবেদী স্নায়ু প্রান্ত বা সেন্সরি নার্ভ এন্ডিং। তাহলে সংবেদী মানেই হচ্ছে উদ্দীপনা গ্রহণ করে যেটাকে তোমার মস্তিষ্কে বহন করে নিয়ে যাবে। প্যারাসিম্প্যাথেটিক হতে সবকিছুকে কি করে? রিল্যাক্সড করে। তার মানে যখন ব্লাড প্রেশার বেড়ে গেল, সেটাকে কমিয়ে দিবে প্যারাসিম্প্যাথেটিক, উদ্দীপনা গ্রহণ করবে না। আর জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে আমাদের কিডনির সাথে রিলেটেড। ওকে, তাহলে যখন আমাদের রক্তচাপ বেড়ে যায়, তখন আমাদের এই সেন্সরি নার্ভ এন্ডিং গুলো সে অতিরিক্ত রক্তচাপ শনাক্ত করে আমাদের মস্তিষ্কে বহন করে নিয়ে যায়, দেন আমাদের মস্তিষ্ক কি করে? সেই রক্তচাপটাকে একদম নর্মালাইজ করে দেয়। মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠিত হয়? তাহলে অ্যাস্টার রশ্মি আমরা কোথায় পেয়েছিলাম বলো? আমাদের কোষ বিভাজনের দ্বিতীয় পর্যায়ে আমরা দেখেছিলাম যে স্পিন্ডল যন্ত্র তৈরির জন্য আমাদের অ্যাস্টার রশ্মির প্রয়োজন হয়েছিল। তাহলে আমাদের মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়? প্রোমেটাফেজ পর্যায়ে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে প্রোমেটাফেজ। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা দেখি, অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে? আমরা অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন তখনই করতে পারবো যখন তোমার যে অর্গানটা আমার মধ্যে ট্রান্সপ্ল্যান্ট করা হচ্ছে, সেই অঙ্গের গঠন বৈশিষ্ট্যের সাথে আমার দেহের গঠন বৈশিষ্ট্যটা মিলবে। তাহলে আমরা দুইটা ডিফারেন্ট বডির ডিফারেন্ট অর্গানের মধ্যে সিমিলারিটিস তখন এস্টাবলিশ করতে পারবো যখন তাদের ব্লাড টাইপ ম্যাচ হবে। এখন তুমি চিন্তা করো তো, আমাদের ব্লাড সেল বা ব্লাড কর্পাসেল গুলা কোত্থেকে ফর্মেশন হচ্ছে?
আমাদের ব্লাড সেল বা ব্লাড কর্পাসেল গুলো ফর্মেশন হচ্ছে আমাদের অস্থি মজ্জার লম্বা অস্থির অস্থি মজ্জা থেকে। তাহলে এই যে লম্বা লম্বা অস্থি যেগুলো থেকে আমরা নিহারি খাই, ঠিক আছে, এই যে তোমার অস্থি মজ্জা বা বোন ম্যারো, এই বোন ম্যারোর একটা স্পেশাল কোষ আছে যাকে আমরা বলি স্টেম কোষ। এই স্টেম কোষটার আছে টটিপটেন্সি পাওয়ার, ও চাইলে যে কোনো ধরনের রক্তকণিকা তৈরি করতে পারে। তাহলে আমরা যদি আমাদের ডোনার বডির স্টেম সেল আমাদের বডিতে ট্রান্সপ্ল্যান্ট করে আমাদের ডোনার বডির মতো হচ্ছে গিয়ে ব্লাড কর্পাসেল প্রোডাকশন করাতে পারি, তাহলে আমি অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন করলেও আমার বডিতে সেই ডোনার অর্গানের বিরুদ্ধে কোনো রকম রিয়াকশন হবে না। তার মানে আমরা অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন পদ্ধতি কোনটা কিসের মাধ্যমে করতে পারি? স্টেম সেলের মাধ্যমে করতে পারি। মধ্যকর্ণের সংক্রমণ, আমরা জানি যে কান মানে হচ্ছে ওটাই, ওটাই বলতে আমরা কি বুঝাই? কান বুঝাই। আর মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণ। আমাদের কানের তো তিনটে অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। তো মধ্যকর্ণ বলতে বোঝায় তোমার ওটাই। ওটাইতে প্রদাহ, কোনো কিছুতে প্রদাহ বা ইনফেকশন হলে আমরা তার নামের সাথে যুক্ত করে আইটিস। যেমন অ্যাপেন্ডিক্সে প্রদাহ হলে অ্যাপেন্ডিসাইটিস, মেনিনজাসে প্রদাহ হলে মেনিনজাইটিস, ওটাইতে প্রদাহ হলে ওটাইটিস। তাহলে ওটাইটিস মিডিয়া, তোমরা সবাই ওটাইটিস মিডিয়া পড়ছো, কিন্তু পরীক্ষায় বলে দিছে যে মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কোনটি, তোমরা এই প্রশ্নে ধরতে পারো না, ঠিক আছে? তাহলে ওটাইটিস মিডিয়া সংক্রমণের জন্য দায়ী কোনটা দেখো। সার্স কোভিড-2 দিয়ে করোনা হয়। ভিব্রিও মিমিকাস, বুঝতে পারতেছো ভিব্রিও মানে কলেরার সাথে রিলেটেড। স্টাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে যত রকমের পচা ধচা রোগ ব্যারাম, যেমন ধরো তোমার ফোড়া, তারপরে তোমার হচ্ছে আলসার, গ্যাংগ্রিন, এই জাতীয় তোমার অসুখ বিসুখ হয়। তাহলে এখানে অ্যান্সার হবে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ঠিক আছে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ক্রেবস চক্রের অক্সালোসাক্সিনিক অ্যাসিডকে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে কনভার্ট করবে কে? চিন্তা করো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড বা অক্সালোসাক্সিনিক অ্যাসিড, এখান থেকে একটা কার্বন ডাই অক্সাইড রিমুভড হয়েই কিন্তু আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে কনভার্টেড হয়। তাহলে তুমি কার্বন ডাই অক্সাইডকে ডিলিট করে দিলা, তাহলে এনজাইমের নাম কি হবে? ডি কার্বক্সিলেজ। ডি কার্বক্সিলেজ, কার্বন ডাই অক্সাইড নিয়ে ডিল করে কার্বক্সিলেজ এনজাইম, কার্বন ডাই অক্সাইড ডিলিট করে দিলে সেটা হবে ডি কার্বক্সিলেজ। কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি? আমরা জানি যে আমাদের কোষ বিভাজনের সময় যে স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয়, সেই স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে ভূমিকা রাখে হচ্ছে আমাদের সেন্ট্রিওল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসতো যে স্পিন্ডল যন্ত্র বানায় কে, অ্যান্সার হবে সেন্ট্রিওল। কিন্তু স্পিন্ডল যন্ত্র নাড়ায় কে, তাহলে অ্যান্সার হচ্ছে মাইক্রোটিউবিউল। তাহলে আমাদের কোষ বিভাজনের সময় তোমার যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হচ্ছে, সৃষ্টি হওয়ার পর সেটা নাড়াচাড়া বা বিচলনে সাহায্য করে আমাদের কোষ কঙ্কাল মাইক্রোটিউবিউল। তাহলে যখন তোমার স্পিন্ডল যন্ত্র নাড়াচাড়া করবে তখনই তো আমার এই ক্রোমোজোম গুলোকে মেরুর দিকে যেতে পারবে। তাহলে এই ক্রোমোজোম গুলোকে নাড়াচাড়া করিয়ে মেরুর দিকে যেতে সাহায্য করবে কে? আমাদের মাইক্রোটিউবিউল। তাহলে অ্যান্সার হবে কি? মাইক্রোটিউবিউল। ওকে, আচ্ছা, এরপরে চলে আসি সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়। দেখো এখানে অনেকগুলো ভাইরাসের নাম দেওয়া আছে। রোটা ভাইরাস মানেই হচ্ছে বাচ্চাদের ডায়রিয়া। এখন তোমাদের যেটা নিয়ে কনফিউশন হয়েছে সেটা হলো ইনফ্লুয়েঞ্জা নিয়ে আর রাইনো নিয়ে। ইনফ্লুয়েঞ্জা দিয়ে কিন্তু আমাদের ছোটখাটো তোমার হচ্ছে জ্বর কাশি হবে না, ইনফ্লুয়েঞ্জা দিয়ে বড় সড়ো জ্বর কাশি হবে। মানে ধরো তোমার ঠান্ডা দিনের পর দিন লেগে আছে, 7-8 দিন হয়ে গেছে, সেই ঠান্ডা তোমার লাংসে ইনফেকশন করবে, সেখান থেকে তোমার নিউমোনিয়া হয়ে যাবে। এবং এই যে আমরা যে দেখেছি করোনা ভাইরাস, সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, সার্স করোনা, মার্স করোনা, এরা সবাই কিন্তু ইনফ্লুয়েঞ্জার চাচাতো মামাতো খালাতো ভাই বোন। তার মানে ইনফ্লুয়েঞ্জার যে তোমার হচ্ছে গিয়ে ডিএনএটা আছে বা নিউক্লিক অ্যাসিডটা আছে, ওইটাই তোমার প্রতি বছর মিউটেশন পারমুটেশন করে করে তোমার হচ্ছে নতুন নতুন ভ্যারিয়েন্টের ডিজিজ তৈরি করে। তাহলে সাধারণ সর্দি কাশি বললে কিন্তু নর্মাল মানে কি বলবো ঠান্ডা কাশি আমাদের হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা দিয়ে হচ্ছে না, সেটা হবে রাইনো ভাইরাস। আর রেট্রো মানে কি? যারা হচ্ছে উল্টা রাস্তায় ডিএনএ বানায়, মেসেঞ্জার আরএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারে থ্রু রিভার্স ট্রান্সক্রিপশন, যেমন এইচআইভি ভাইরাস। হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্নের জন্য কোনটি দায়ী? আচ্ছা, হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন কখন হবে? সাপোজ মা হচ্ছে RH নেগেটিভ, সাপোজ এ নেগেটিভ, আর বাবা হচ্ছে RH পজিটিভ। তাহলে মা যদি তোমার প্রথমবার সন্তান ধারণ করে, তো ধারণা করা হয় যে বাবার ব্লাড গ্রুপটাই প্রকট হয়, বাট এটা কিন্তু নট নেসেসারি যে সব ক্ষেত্রে বাবার ব্লাড গ্রুপে বাচ্চারা পাবে। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ফার্স্ট চাইল্ড কি বাবার ব্লাড গ্রুপ পায়। এখন সন্তান যদি বাবার ব্লাড গ্রুপ পায়, তখন কি হবে? এই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করবে বা বাচ্চাটা ডেলিভারি হবে, তখন কিন্তু বাচ্চার বডির কিছু ব্লাড মায়ের বডিতে চলে যাবে। তখন কি হবে? মা RH নেগেটিভ মানে মায়ের শরীরে কোনো অ্যান্টিজেন নাই, আর বাবা RH পজিটিভ মানে বাবার শরীরে কি আছে? অ্যান্টিজেন আছে। তখন মায়ের শরীর কি করবে? সেই বাবার অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি করবে অ্যান্টি RH ফ্যাক্টর। কিন্তু সেটা প্রথম বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ প্রথম বাচ্চা তো টাটা বলে বের হয়ে চলে গেছে। তো সেকেন্ড টাইম কি হবে? এই মাটা যখন সেকেন্ড টাইম কনসিভ করবে এবং সেকেন্ড বাচ্চাটা বাবার মতো পজিটিভ ব্লাড গ্রুপের হবে, সেক্ষেত্রে কি হবে? এবার কিন্তু এই ফ্রেশলি প্রিপেয়ার্ড অ্যান্টি RH ফ্যাক্টর অলরেডি মায়ের শরীরে আছে। তখন সেই অ্যান্টি RH ফ্যাক্টরটা কি করবে? প্ল্যাসেন্টা বা অমরার মাধ্যমে বাচ্চার বডিতে তোমার ঢুকে যাবে এবং বাচ্চার শরীরের এই RH অ্যান্টিজেনকে কি করে ফেলবে? ধ্বংস করে ফেলবে। বাচ্চার RH অ্যান্টিজেন ধ্বংস করে ফেলা মানে হচ্ছে গিয়ে বাচ্চার RBC ধ্বংস করে ফেলা। RBC ধ্বংস করে ফেলাকে আমরা বলছি হিমোলাইসিস। তার মানে মা যদি ব্লাড নেগেটিভ বা বাবা যদি পজিটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, তখন সেক্ষেত্রে প্রথম সন্তান না, দ্বিতীয় সন্তানের পর থেকে তোমার বাচ্চাদের যে ডিজিজটা হয় তাকে বলা হয় হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। বাচ্চাগুলো আইদার তোমার
গর্ভাবস্থাতেই মারা যাবে, অথবা যদি প্রচন্ড জন্ডিস নিয়ে বাচ্চাটা জন্মগ্রহণ করে তাকে আমরা বলবো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তবে এখন যারা নেগেটিভ ব্লাড গ্রুপের আছো তারা ভয় পাও না, এখন ভয়ের কোনো কারণ নাই। এখন অ্যান্টিডি ইনজেকশন পাওয়া যায়। মা যদি নেগেটিভ ব্লাড গ্রুপের হয়, সাথে সাথে প্রেগনেন্সির টাইমেই বা প্রথম বাচ্চা হওয়ার পরই মাকে অ্যান্টিডি ইনজেকশন দিয়ে দেওয়া হয়। এই জন্য সাধারণত যখন আমাদের ওয়ার্ডে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপের মা আসে, আমরা সাথে সাথে বেবি ব্লাড গ্রুপ করে ফেলি ডেলিভারি পরপর, দেন মাকে উইদিন 72 আওয়ার্স আমরা অ্যান্টিডি ইনজেকশন দিয়ে দিই। তাহলে বুঝতে পারতেছো যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্নের জন্য কোনটি দায়ী হবে? রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টর। আচ্ছা, মানুষের রূপান্তরিত কশরুকার সংখ্যা কতটি? রূপান্তরিত বলতে বোঝানো হচ্ছে যে যে কশরুকাগুলা ফিউজ হয়ে গিয়েছে, যেমন স্যাক্রাম ছিল আগে 5টা, হয়ে গিয়েছে একটা। কক্কিস ছিল হচ্ছে আগে 4টা, হয়ে গেছে একটা। তার মানে কয়টা কশরুকা? 2টা, তাই না? স্যাক্রাম আর কক্কিস। প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? সবচেয়ে ছোট হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ভাইরাস, সবচেয়ে ছোট, মাত্র 8 ন্যানোমিটার বা তার কাছাকাছি। বাকিগুলোর সাইজ কম্পারেটিভলি বড়। স্ত্রী ঘাসফড়িং এর বৈশিষ্ট্য কোনটি? মনে রাখবা, মানুষ বাদে এই পৃথিবীতে যত উদ্ভিদ বা প্রাণী আছে সব ক্ষেত্রে মেইল কাউন্টার পার্ট গুলো ছোট হয়, ফিমেল কাউন্টার পার্ট গুলো বড় হয়। তার মানে এখানে ছোট তো হবেই না। অ্যানাল সার্কি পাওয়া যায় পুরুষ ঘাসফড়িং এ, সুপ্রা অ্যানাল প্লেটো পাওয়া যায় পুরুষ ঘাসফড়িং এ। তোমাদের কমন সেন্স থাকলেই কিন্তু এই কোশ্চেন অ্যান্সারটা পারার কথা, কারণ স্ত্রী মানে ওভাম, ডিম্বাণু। তাহলে স্ত্রীতে কি থাকবে? ওভাম থাকবে। ওভাম পজেস করার জন্য কি পাওয়া যাবে? ওভিপোজিটর পাওয়া যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে ওভিপোজিটর থাকে। তাহলে আমাদের যেই প্রশ্ন এসেছে, মোটামুটি 5-6টা প্রশ্ন তোমাদের উত্তর জানা, বাট প্রশ্নের স্টাইল একটু আনকমন ছিল। তোমাদের যদি প্রিপারেশন ভালো থাকে বা তোমরা যদি বেসিক দিয়ে পড়ো, তাহলে তোমাদের 19 থেকে 20টা ইজিলি পারা উচিত। তারপরে যারা কম পাইছো, হয়তো তোমাদের প্রিপারেশন একটু ল্যাকিংস ছিল, বা হয়তো তোমরা কনসেপশন দিয়ে পড়ো নাই। ব্যাপার না, ইনশাল্লাহ রেজাল্ট দিলে তো তোমরা নিজেরাই হচ্ছে কি বুঝতে পারবা যে কেমন হয়েছে রেজাল্ট। তোমরা তোমাদের মার্কসটা মিলাই নাও, মিলাই টিলাই দেখো যে তোমাদের কত মার্কস আসে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। এরপরে তোমাদের হচ্ছে গিয়ে বাংলার সলভ নিয়ে হচ্ছে আমাদের প্রিয় কাউসার ভাইয়া আসবেন, ভাইয়া তোমাদেরকে বাংলার সলভটা সুন্দর করে দেখিয়ে দিবেন। সবাই ভালো থাকো।